বিএনপির যিনি শীর্ষ নেতা জননেতা জনাব তারেক রহমান তার নির্ভর নেতা না, প্রগতিশীল নেতা না, সংগ্রামে উদ্বুদ্ধ না, সংস্কারে মূল মন্ত্র তার হাতে না। ঘাটতি দেখেন কোথায়? রাজনীতির প্রতি কিছু মানুষের অনীহা আছে, এটাও গণতন্ত্রের জন্য অন্তরায়। কিছু রাজনীতিবিধবা আছে, বুঝতে পারছেন? রাজনীতিতে কিছু দেউলিয়া লোক আছে, তাদের স্বপ্নগুলি অন্যরকম, কিন্তু তা এই দেশের প্রয়োজনে কোনদিন কাজে লাগেনি। বিএনপি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি দখল করেছিল নাকি? নির্বাচন কমিশন তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বাইরে এসে নির্বাচন করেছে না? করেছে তো। সেই 2008-এর নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতা এসেছে, পার্লামেন্টে কি বিএনপি গিয়েছে না? সংস্কারের প্রয়োজন কেন হলো? গত 15 বছরে আওয়ামী লীগ যেভাবে ফ্যাসিজম কায়েম করেছে, স্বৈরতন্ত্র কায়েম করেছে, রাষ্ট্র প্রতিষ্ঠান ধ্বংস করেছে, সেই জন্যই তো সংস্কারের প্রয়োজন হয়েছে। শেখ রবিউল আলম, রবিউল ভাই, যেটি মিলন ভাই বলছিলেন যে 6 জন বিশিষ্ট নাগরিককে দিয়ে 6টি কমিশন গঠন করা হয়েছে, এটি আসলে সংস্কারের জন্য পর্যাপ্ত মনে করেন কিনা? আর আমি এর মধ্যে একজন, যিনি দুর্নীতি দমন কমিশন সংস্কারের প্রধান জনাব ইফতেখারুজ্জামান, টিআইবি নির্বাহী পরিচালক, তিনি বলেছেন যে যে অভ্যুত্থান হয়েছে সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য তারুণ্য নির্ভর রাজনৈতিক শক্তি অপরিহার্য। নতুন রাজনৈতিক শক্তি অপরিহার্য না, ওনার তো বেশ বয়স, কিন্তু ওনার কথার মধ্যে তো আরো বেশি তারুণ্য আছে। উনি পৌর নাকি? আর বিএনপি যারা করে তারা বিরুদ্ধ নাকি? তাই মনে হয়েছে নাকি তার কাছে? সেটা তো কাম্য হতে পারে না। উনি তো, আপনি কোন তারুণ্য চেয়েছেন? চিন্তায় তারুণ্য। বাংলাদেশের ছাত্র দল, ধরেন অন্যান্য রাজনৈতিক দলের ছাত্র সংগঠন, এখানে যারা বসে কথা বলছে রাজনীতিবিদ, তারা তো ছাত্র সংগঠন করে আসছে। এই যে তেজ দেখছেন, 69 গণ অভ্যুত্থান যারা করেছে তারা বিএনপি আওয়ামী লীগ করেনি। স্বৈরাচার এরশাদ পতনের আন্দোলন যারা করেছে তারা বিএনপির আওয়ামী লীগ থেকে রাষ্ট্র পরিচালনা পরবর্তীতে করেনি। অর্থাৎ নীতি কথায় দেশে অনেক বলা যায়। প্রত্যাশা আপনার থাকতেই পারে, তারুণ্য নির্ভর দল। বিএনপির যিনি শীর্ষ নেতা জননেতা জনাব তারেক রহমান তারুণ্য নির্ভর নেতা না, প্রগতিশীল নেতা না, সংগ্রামে উদ্বুদ্ধ না, সংস্কারে মূল মন্ত্র তার হাতে না। তো ঘাটতি দেখেন কোথায়? কোনো ঘাটতি নাই। রাজনীতির প্রতি কিছু মানুষের অনীহা আছে, এটাও গণতন্ত্রের জন্য অন্তরায়। কিছু রাজনীতিবিধবা আছে, বুঝতে পারছেন? রাজনীতিতে কিছু দেউলিয়া লোক আছে, তাদের স্বপ্নগুলি অন্যরকম, কিন্তু তা এই দেশের প্রয়োজনে কোনদিন কাজে লাগেনি। অতএব সংযত হতে হবে। মিলন ভাইকে আমি খুব পছন্দ করি। স্বৈরাচারের 15-16 বছর দোসর হয়ে দেশটাকে ধ্বংস করার সেকেন্ড হ্যান্ড হয়ে সাজানো গোছানো পার্লামেন্টে থেকে সরকারকে সচল রেখে নির্বাচন ছাড়া ভাগ বাটোয়ারার কয়েকজন এমপি নিয়ে সরকারের অংশ থেকে আবার খুব নীতি কথা শুনিয়ে দিলেন। আমরা নির্বাচন করি নাই, 14 করি নাই, 18 করি নাই, বিএনপি সংসদ তো সংস্কার তো বিএনপি করতে পারতো, তো বিএনপি সংস্কার করেছে না? বিএনপি কি এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছে না? সংসদীয় পদ্ধতির সরকার বেগম খালেদা জিয়া সরকার করেছে না? বেগম খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করেছে না? যখনই প্রয়োজন হয়েছে করেছে। বিএনপি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি দখল করেছিল নাকি? নির্বাচন কমিশন তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বাইরে এসে নির্বাচন করেছে না? করেছে তো। সেই 2008-এর নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতা এসেছে, পার্লামেন্টে কি বিএনপি গিয়েছে না? সংস্কারের প্রয়োজন কেন হলো? গত 15 বছরে আওয়ামী লীগ যেভাবে ফ্যাসিজম কায়েম করেছে, স্বৈরতন্ত্র কায়েম করেছে, রাষ্ট্র প্রতিষ্ঠান ধ্বংস করেছে, সেই জন্যই তো সংস্কারের প্রয়োজন হয়েছে। আমরা আগে স্বতন্ত্রভাবে আপনার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি পরিচালনা করেছি, দায়বদ্ধ থেকেছি পার্লামেন্টের কাছে, থেকেছি তো। রাষ্ট্র ব্যবস্থাপনা করেছি জবাবদিহিতার মধ্য দিয়ে, বৈধভাবে। অবৈধভাবে ক্ষমতা থেকেছে নাকি? থাকিনি। এখন আমরা সেখান থেকে আরো বেরিয়ে আসছি। ধরেন 2বারে বেশি প্রধানমন্ত্রী থাকার কথাটা এখন উঠলো। কেন উঠলো? কারণ শেখ হাসিনা 3বারই থেকেছে ভোট ছাড়া, এই জন্য তো প্রয়োজন হয়েছে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য কথা হয়েছে। বিএনপির আমলে ভারসাম্য ছিল, রাষ্ট্রপতির এটা ঠিক আছে, দুটি ব্যবসায়ী স্বাধীনভাবে করতে পারেন, এটা পারেন না। আর শেখ হাসিনা তো রাষ্ট্রপতি নিজে নির্বাচিত করেছেন, পার্লামেন্টের ভোট দেওয়ার প্রয়োজন হয়নি, যাকে মনে করেছেন সে রাষ্ট্রপতি। ম্যাসিভ সংস্কারের প্রয়োজন হয়েছে আওয়ামী লীগের 15 বছরে এই দানবীয় শাসনের কারণে। সেটা যদি না হতো, বিএনপি যদি ধরেন 2008-এ যে নির্বাচনই হোক না কেন ক্ষমতার বাইরে গিয়েছে, আওয়ামী লীগ 2014-তে যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করত, আমাদের আরও 3-4টি ধাপের নির্বাচন 2008-এর পরে যদি ওই নির্দলীয় সরকারের অধীনে হতো, তাহলে বাংলাদেশের গণতন্ত্রের যে চর্চাটা, অর্থাৎ জনগণ ভোট দিচ্ছিল, ভোটের ভিত্তিতে ক্ষমতায় যাচ্ছিল রাজনৈতিক দল, আবার ক্ষমতার বাইরে যাচ্ছিল, এই প্র্যাকটিসটা থাকলে আজকের এই সংস্কারের প্রয়োজন হতো না। এর কিছু কিছু সংস্কার ইতিমধ্যে হয়ে যেত। এখন মিলন ভাই ওটার মধ্যে আর দেখতে পারেন না। আমি একটা জায়গায় বলি, তার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটা কথা বলছেন যে এই সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না।
কিন্তু এই সরকার আবার নিজেরাই যেন ব্যর্থ হয়ে যাওয়ার পরিবেশ তৈরি না করে, সে ব্যাপারে তাদের সজাগ থাকতে হবে। সেটি না হলে জাতির বড় ক্ষতি হয়ে যাবে। আমরা সরকারকে সময় দিতে চাই। আমি আবারও বলছি, যে সমস্যাগুলি জনগণ চিহ্নিত করছে, নাগরিক সমাজ চিহ্নিত করছে, ছাত্ররা চিহ্নিত করছে, আমরা তার সাথে একমত। আমরা কিন্তু দ্বিমত করছি না। কিন্তু আমাদের কথাটা হচ্ছে আকাঙ্ক্ষাটা কি? এই সরকারকে কিন্তু একটা জিনিস বুঝতে হবে, তার দায়িত্ব, তার করণীয় এবং তার সীমাবদ্ধতা বুঝতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। সেটা না বুঝলে কিন্তু বড় ক্ষতি হয়ে যাবে। আমি আবারও বলছি, আমাদের আকাঙ্ক্ষাটা কি ছিল? আকাঙ্ক্ষাটা ছিল হচ্ছে যে গণতন্ত্রর আকাঙ্ক্ষার মূলত কি? সেটা হচ্ছে যে রাজনৈতিক দল এবং গণতন্ত্র, বাংলাদেশের রাজনীতি আর রাষ্ট্র ব্যবস্থাপনাকে একটা চলার পথে তুলে দেওয়া, যেটা বলছে রাইট ট্র্যাকে তুলে দেওয়া, টেকসই গণতন্ত্র, রাইট ট্র্যাকে আপনি তুলে দেবে এই সরকার। সেটাই হচ্ছে আকাঙ্ক্ষা। এবং সেখান থেকে যাতে রাজনৈতিক দলগুলি এবং সরকারগুলি বিচ্যুত হতে না পারে, তার জন্য কিছু বাধ্যবাধকতার মধ্যে নিয়ে আসা। এবং তার জন্য বড় স্টেক হোল্ডার হচ্ছে জনগণ, নির্বাচন কমিশন, সাংবিধানিক প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, রাষ্ট্রের 3টি বিভাগ। এগুলি যদি আপনি স্বতন্ত্র করতে পারেন, তাহলে রাজনৈতিক দলগুলিকে জনগণের কাছে দায়বদ্ধ থেকে রাজনীতি করতে হবে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কাছে তাকে দায়বদ্ধ থাকতে হবে। আমাদের যেটা হয়েছে গত 15 বছরে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি সরকারকে আর ইসে রাখতে পারেনি, চাপে রাখতে পারেনি, বাধ্য করতে পারেনি। সরকারি সব কিছু দখল করে নিয়েছে আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ সরকার এই দখলীয় রাজত্ব কায়েম না করলে কিন্তু এই সংস্কার সময়ের প্রয়োজনে, গণতন্ত্রের প্রয়োজনে বাংলাদেশে এতদিন স্টাবলিশড হতো, যদি না নির্বাচন ব্যবস্থাপনাটাকে সরকার দখল না করে নিত আওয়ামী লীগের সরকার। আর জাতীয় পার্টি যদি ক্ষমতার মোহে তাদের দোসরটা না হতো, ক্ষমতার মোহে যদি তাদের দোসরটা না হতো, আর নিজেরা কে শেখ হাসিনার বেশি অনুগত হবে, কে পার্লামেন্টে বিরোধী দলীয় নেতা হবে, কে জাতীয় পার্টির চেয়ারম্যান হবে, তার জন্য যদি শেখ হাসিনার কাছে গিয়ে ওই আপনার না করতো, যেটাকে বলা হয় আত্মসমর্পণ না করতো, তাহলে বাংলাদেশে এই অবস্থা হতো না। আবার তারা আবার নীতি কথা এবং মনে করেন যে সংস্কারের কথা বলা শুরু করে দিয়েছে। আলোচনা শেষ করতে চাই রুবেল ভাই, উনি আত্মশুদ্ধির কথা বলেছেন, আত্মপর্যালোচনার কথা বলেছেন, দরকার আছে। আরেক ফ্যাসিস্টকে আনতে চান না, সেটা আসলে কি বোঝাতে? আরেক ফ্যাসিস্ট কে, সেটাই তো যদি প্রশ্ন করি। সেই শেখ হাসিনা 5 বছরে ফ্যাসিস্ট হয়েছে, স্বৈরতন্ত্র কায়েম করেছে, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতায় থেকেছে, তার মানে হচ্ছে কি অন্য রাজনৈতিক দল কি তাই নাকি? হ্যাঁ, সেটা হতে পারে, তাদের যারা দোষর ছিল তারা সেটা ভাবতে পারে। এই যে শেখ হাসিনার বিরুদ্ধে গত 17 বছর ধরে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠা, ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, জনগণের রায়ের ভিত্তিতে সরকার প্রতিষ্ঠার জন্য, কার্যকর পার্লামেন্টের জন্য, বাংলাদেশে এই শেখ হাসিনার পতন অনিবার্য করেছে কারা? বিএনপি তো করেছে। এই যে গণতন্ত্রের জন্য লড়াই, সুশাসনের লড়াই, গ্রহণযোগ্য নির্বাচনের লড়াই কে করেছে? বিএনপি করেছে। গুমের শিকার হয়েছে, আনঅথরাইজড কিলিং এর শিকার হয়েছে, তাই না? 1.5 লক্ষ মামলা, 60 লাখ লোক বিএনপির নেতাকর্মী আসামি গুম হয়েছে, হত্যার শিকার হয়েছে, গায়েবী মামলার শিকার হয়েছে, বারংবার গ্রেপ্তার হয়েছে, আয়নাঘরে নির্যাতিত হয়েছে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। তো এক ফ্যাসিজম চলে গেছে, আরেক ফ্যাসিজম আসবে। কারা সেই ফ্যাসিজম? কারা ভাবে সেটা? আওয়ামী লীগ বিধ্বস্ত হয়েছে, আওয়ামী লীগের ধস হয়েছে, পতিত হয়েছে। তার মানে অন্য রাজনৈতিক দল তাই যারা ভাবে তাদের রাজনীতি জ্ঞানের সমস্যা আছে, এবং তারা হচ্ছে আওয়ামী লীগের দোসর, এবং তারা হচ্ছে অন্য রাজনীতির প্রতি অনীহা, গণতন্ত্রের প্রতি অনীহা। আওয়ামী লীগের ব্যর্থতাকে আরেক রাজনৈতিক দলের ব্যর্থতা হিসাবে যারা একই সমান্তরালে দেখতে চায়, তারাই হচ্ছে এদেশের গণতন্ত্রের জন্য হিতকর, তারা কল্যাণকর না, তারা গণতন্ত্রের শত্রু। যে গোষ্ঠী এটা বলে, বাংলাদেশের, আমি আবারও বলছি, ছাত্র জনতার সম্মিলিত এবং সব রাজনৈতিক দল, সব শ্রেণী পেশার মানুষের সংগ্রামে ফ্যাসিবাদী শেখ হাসিনার পতন হয়েছে, নিকৃষ্টতম পতন হয়েছে। কিন্তু এই পতনটাকে অনিবার্য করেছে বিএনপির সংগ্রাম, বিএনপির স্যাক্রিফাইস, বিএনপির এই যে লড়াই। বিএনপি কিন্তু রণভঙ্গ দেয়নি, 17 বছর ধরে লড়াই করেছে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য। 31 বছর 31টা দফা দাবি দিয়েছে বিএনপি এদেশের মানুষের মুক্তির জন্য, কল্যাণের জন্য। অর্থাৎ একজন চলে যাবে, আরেকজন এসে যারা রাজনীতিকে কালিমা লিপ্ত করতে চায়, আমি আবারও বলছি, তারা হলো রাজনৈতিকভাবে দেউলিয়া, তারা হলো পৌর, তারা হলো। একটা বাক্য দিয়ে আমি শেষ করবো, আমি একটা বাক্য দেবো। অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আমি একটা কথা একটু বলতে চাই। চাঁদাবাজি কারা করলো বলতে তোই হবে। বিএনপিতে কোনো চাঁদাবাজির কোনো স্থান নাই, তবে বাংলাদেশে চাঁদাবাজ আছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ন্ত্রণ করতে পারছে না, সে দায় আপনি অন্য রাজনৈতিক দলের উপর চাপাবেন না।
বিএনপিতে রাজনীতি রাজনৈতিক থেকে দলের লোকেরা তো কোনো করতেছে। অনিয়ম করার তাহলে- সুযোগ নাই। বা- আমরা নিজেরা দল থেকে বহিষ্কার করেছি, তাহলে যদি ভাই বিচ্ছিন্ন বহিষ্কার কোনো হচ্ছে ঘটনা কেন? ঘটে তাহলে- আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা নিজেরা তুলে দিয়েছি। আচ্ছা পরিষ্কার হচ্ছে কেন দল বিএনপির থেকে? নেতাকর্মীরা সারা রাত জেগে দিন থেকে জানমালের নিরাপত্তা দিচ্ছে, পাহারা দিচ্ছে, থানাগুলি পাহারা দিয়েছে, জাতীয় প্রতিষ্ঠানগুলি পাহারা দিয়েছে। আমরা মাঠে থেকে করেছি, যারা জানেন না তারা এটা বলেন। আমি আবারও বলছি, চাঁদাবাজদের কোনো রাজনৈতিক দল নাই। চাঁদাবাজ এদেশে আছে, উপদেষ্টারা কেন বলেন যে চাঁদাবাজের হাত বদল হয়েছে? তাহলে আপনারা কি করছেন? চাঁদাবাজকে গ্রেপ্তার করেন, ধরেন, আইনের আওতায় আনেন। আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা বা সরকার থেকে জনমানের নিরাপত্তা দিতে পারবেন না, দায় চাপাবেন অন্য রাজনৈতিক দলের উপর, এটাও বৈষম্য, সেটা করা যাবে না। বিএনপিতে কোনো চাঁদাবাজের স্থান নাই। বিএনপিতে আমি আবারও বলছি আপনাকে দায়িত্ব নিয়ে, কোনো দখলবাজের স্থান নাই। বিএনপি গণমানুষের আকাঙ্ক্ষা ধারে রাজনীতি করে, গণমানুষের সমৃদ্ধির জন্য রাজনীতি করে। অতএব এই ব্যাপারে আপনাদের যে অভিযোগগুলি আছে সেটা শুধুমাত্র একটা রাজনৈতিক দলের উপর চাপিয়ে দেওয়াটাও অন্যায়।